আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ইন্দোনেশিয়ান হরর ফিল্ম। সেটা দেখার পর আপনি নিজের মাকে আরেকভাবে দেখতে শুরু করবেন। একটা মা নিজের সন্তানের জন্য কতটা ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে কল্পনাও করতে পারবেন না। আজ আমরা জানবো এক অসহায় মায়ের গল্প, যে নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে হয়ে ওঠে এক জিনের কোণে। তো মুভির শুরুতেই দেখানো হয় রান্তিকে, যে তার দেবরের স্ত্রীকে নিয়ে এবং তার ননদ অর্থাৎ তার ভাইয়ের বোনকে নিয়ে তাদের লোকাল মার্কেটে যাচ্ছে। তাদের সেখানে একটা মুরগির দোকান রয়েছে। তারা তিনজন মিলে এই বিজনেসটা হ্যান্ডেল করে। দেখা যায় তারা মার্কেটে পৌঁছানোর পরে তারা তিনজন তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেখানে হঠাৎ একজন লোক আসে। লোকটি ছিল তাদেরই গ্রামের প্রতিবেশী। সে এখানে মুরগির অর্ডার দিয়েছিল, সেটাই নিতে এসেছে। যেহেতু লোকটা মুরগির অর্ডার দিয়েছিল, তাই রান্তি আগে থেকেই মুরগিগুলো কেটে সাইজ করে রেখেছিল। কিন্তু তার দেবরের স্ত্রী স্মৃতি সেই প্যাকেট করা মুরগিগুলা অন্য আরেকজনের কাছে বিক্রি করে ফেলে। সে জানতো না যে এই মুরগিগুলা আগে থেকেই অর্ডার দেওয়া। তো এটা নিয়ে রান্তি এবং স্মৃতির মধ্যে একটু কথা কাটাকাটি হয়। লোকটি তাদেরকে থামতে বলে। রান্তি তখন আবার নতুন করে মুরগি প্রসেস করা শুরু করে। তাদের পাশে দাঁড়িয়ে কথা শুনছিল রান্তির ননদ গীতা। গীতাকে লোকটি ডেকে বলে, পরিবারের মধ্যে একটু কথা কাটাকাটি হবে, কিন্তু তুমি সবসময় চেষ্টা করবে যেন সেটা থামানো যায়। লোকটির মুরগিটা প্রসেস হয়ে গেলে সে নিয়ে চলে যায়। এর পরের সিন শুরু হয় রান্তির বাসা থেকে। সেখানে দেখানো হয় তার স্বামী বউকে, যে এখন তার সরঞ্জামি প্যাকেট করছে। রান্তির স্বামী ছিল একজন শিপের নাবিক, এজন্য সে যখন শিপে যায় তখন কয়েক মাস ধরে তার বাসায় ফেরে না। তো রান্তির স্বামী বউ এসব কাজ বাজে অনেক ব্যস্ত ছিল। পাশাপাশি দেখানো হয় রান্তির একটি ছোট্ট মেয়েকে, যার নাম হলো নিনা। নিনার মনটা আজকে খুবই খারাপ, কারণ তার বাবা আজকে চলে যাবে, আবার দেখা হবে অনেক পরে। নিনার বাবাও তাকে সান্ত্বনা দেয় যে আমি খুবই তাড়াতাড়ি চলে আসব। এরপরে দেখানো হয় বউয়ের ভাইকে, যার নাম হলো বায়ু। বায়ু সেভাবে কোনো কাজকাম করে না, এজন্য বউ তার ভাইকে বলে যে তুমি তো কোনো কাজকাম করতে পারো। তখন বায়ু বলে, আমি তো কাজকাম করছি। অর্থাৎ বায়ু কিছু মোরগ পুষতো, আর এই মোরগগুলো দিয়ে সে কক ফাইট করাতো, আর এভাবেই জোয়ার মাধ্যমে সে টাকা উপার্জন করত। কিন্তু তার বড় ভাই বউও এ কাজটি একদমই পছন্দ করতো না। যেহেতু তখন সকালবেলা ছিল, এজন্য তারা খাবারের জন্য সবাই ডাইনিং রুমে আসে, কিন্তু ডাইনিং এর উপর ছিল না একটুও কোনো খাবার। রান্তির শাশুড়ি অর্থাৎ বউর মাও সেখানে চলে আসে। সে বলে যে আজকে তারা গিয়েছে কোনো রকম রান্নাবান্না ছাড়াই, তারা কি পরিবার সামলাবে না? এসব কথাবার্তা চলতে চলতেই রান্তি, আন্তির ননদ এবং তার দেবরের স্ত্রী চলে আসে। রান্তি এসে তার মেয়ে নিনার সাথে দুষ্টামি করছিল। তারা একটি কবিতা আবৃত্তি করছিল। তো রান্তি বাসায় ঢোকার পরে তার শাশুড়ি তাকে ইনডাইরেক্ট ভাবে অনেক কথা শোনায়। অর্থাৎ তারা যে সকালের কোনো রান্না বান্না করে যায়নি, এ কারণে তার শাশুড়ি একটু রাগ করেছে। তখন রান্তি খুবই মন খারাপ করছিল, কারণ সে তো বিজনেস করছে আর এটা তাদের পরিবারের জন্যই করছে, তাও তাকে এত কথা শোনা লাগে, এই কারণেই তার মনটা খারাপ। তো মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় রান্তি তার স্বামী বউয়ের সাথে গাড়িতে যাচ্ছে। আসলে বউ আজকে যে শিপে উঠবে, এই কারণে রান্তি তাকে বিদায় দিতে যাচ্ছে। পথে যাওয়ার সময় বউ রান্তিকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তোমার মনটা এত খারাপ কেন? তখন রান্তি অভিমান করে বলে, আচ্ছা তুমি কি কোনো কথা বলতে পারো না? তাদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করো না? তখন বউও বলে, আসলে আমি চেয়েছিলাম সবকিছু ঠান্ডা থাকুক। এই কথা বলে সে রান্তিকে তার বুকের মধ্যে জড়িয়ে নেয় আর বলে, আমি অবশ্যই এর পরের থেকে তোমাকে সাপোর্ট করব। তো রান্তি বউকে শিপে বিদায় দিয়ে বাসায় চলে আসে। তো এর পরের সিনে দেখানো হয় রান্তি তাদের মার্কেটে গিয়েছে, আর সে মুরগি বেচাকেনার সাথে মুরগি রান্নাও ডেলিভারি দিত। এই কারণে সে তাদের মার্কেটের কিছু দোকানে খাবার ডেলিভারিও দেয়। সে ফেরার সময় দেখতে পায় তার দেবর বায়ু সেখানে মোরগ ফাইট খেলছে। সেও যেহেতু জুয়া খেলা পছন্দ করতো না, তাই সে ব্যাপারটা দেখে বাসায় চলে আসে। এসে সে দেখতে পায় তার শাশুড়ি কান্নায় ফেটে পড়েছে। আসলে রান্তি ছিল আজকে একটু ব্যস্ত, এই কারণে সে তার মেয়ে নিনার সাথে আজকে স্কুলে যেতে পারেনি। তাই সে তার ননদ গীতাকে দিয়ে তার মেয়ে নিনাকে স্কুলে পাঠিয়েছে। কিন্তু নিনার যখন স্কুল ছুটি হয়, তখন গীতা তাকে আনতে একটু দেরি করে। সেই ফাঁকে নিনা একা একা বাসায় আসছিল। কিন্তু নিনার ছিল পায়ে সমস্যা, তার জন্ম থেকেই দুই পায়ে শক্তি ছিল একটু কম।
তো রাস্তায় আসতে আসতে তার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। তো এই ব্যাপারে তার শাশুড়ি এত কান্নাকাটি করছিল। তার শাশুড়ি সব দোষই তার উপর চাপিয়ে দেয়, কারণ তার শাশুড়ি বলেছিল গীতার বদলে তাকেই যেতে। যেহেতু রান্তি যেতে পারেনি, এজন্য তার শাশুড়ি সব দোষ তার উপর দিচ্ছে। তো রান্তি তার মেয়েকে নিয়ে খুবই উদ্বিগ্ন। সে দৌড়ে হসপিটালে চলে যায়। হসপিটালে যেয়ে দেখা হয় গীতার সাথে, আর তাকে জিজ্ঞাসা করে যে নিনার কি অবস্থা। তখনই দেখা যায় ডক্টরকে। রান্তি সাথে সাথে ডক্টরের কাছে যায় কথা বলতে। ডক্টর বলে নিনার অবস্থা খুবই খারাপ, তার 2 পা একবারে বিকলাঙ্গ হয়ে গেছে। তাকে একটি মেজর অপারেশন করাতে হবে যদি তাকে ঠিক করাতে হয়, কিন্তু এর জন্য বিপুল অর্থ লাগবে, যেই অর্থ ছিল না রান্তির কাছে। রান্তি খুবই চিন্তায় পড়ে যায় যে সে কি করবে। তখন তার দেখা হয় এক বৃদ্ধ মহিলার সাথে। মহিলাটির চেহারায় ছিল না কোনো মনুষ্যত্বের ছাপ, সে দেখতে ছিল অদ্ভুত রকমের। মহিলাটি ছিল একজন কালো জাদুকর, সে জিনের পূজারী ছিল। সে রান্তিকে অফার করে কালো জাদুর মাধ্যমে তার মেয়ের পা ঠিক করা সম্ভব, যদি তার সাহায্য লাগে তাহলে তার সাথে যোগাযোগ করতে। রান্তি তখন ব্যাপারটা সিরিয়াস ভাবে নেয় না। সে বাসায় ফেরে, আর বাসায় ফেরার পরে সকলের সাথে আলোচনা করবে যে রান্তির এই পরিমাণ অর্থ লাগবে এই অপারেশনের জন্য। তার ননদ তাকে সাপোর্ট করছিল। তার মেয়ে নিনাকে বাঁচানোর জন্য সে তাদের বাসাটাও বিক্রি করতে চায়, কিন্তু তার দেবর আর দেবরের স্ত্রী এই ব্যাপারের একদম বিরোধ ছিল। তো শেষে দেখানো যায় তার কাছে যে জমানো টাকা ছিল শুধু সেই টাকাই তার সম্বল, আর বাকি কেউ তাকে কোনো সাহায্য করছে না। তাই রান্তি অসহায় হয়ে কান্নাকাটি করে, আর শেষে তার মনে পড়ে সে বৃদ্ধ মহিলার কথা। সে যে ঠিকানা দিয়েছিল রান্তি সেই ঠিকানায় চলে যায়। সেখানে যাওয়ার পরে রান্তি সেই বৃদ্ধ মহিলাটাকে অনেক অনুরোধ করতে থাকে তার ছোট মেয়ে নিনাকে বাঁচানোর জন্য। বৃদ্ধ মহিলাটি বলে এর একটি সমাধান আছে, কালো জাদুর মাধ্যমে একটি জিনকে ডাকা, আর সেই জিনের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এরপরে সেই জিনটি হবে তোমার স্বামী, আর তোমার সকল বিপদ আপদে সেই জিনটি তোমাকে সহায়তা দিবে। তোমার মেয়েকেও সুস্থ করে তুলবে সেই জিন। এখন সে জিজ্ঞাসা করে তুমি কি চাও একটি জিনের কোণে হতে? রান্তির মেয়ে যেহেতু খুবই অসুস্থ ছিল, এই জন্য রান্তি কোনো কিছুই না ভেবে বলে আমার কোনো অসুবিধা নেই, আর রান্তি জিনের স্ত্রী হতে রাজি হয়ে যায়। বুড়িটি তার কালো জাদুর প্রসেস শুরু করে। সে একটি মুরগির তাজা কলিজা রান্তিকে খাওয়ায়, আর রান্তিকে মুরগির রক্ত দিয়ে গোসল করায়। শুধু তাই নয়, রান্তিকে বেলি ফুলের মালা দিয়ে সাজায়। রান্তিকে পরিপূর্ণ কোণের সাজে সাজিয়ে তোলে সেই বুড়িটি। অন্যদিকে বুড়িটি তাদের জন্য একটা বাসর ঘর সাজিয়ে তোলে। রান্তিকে প্রস্তুত করে সেই খাটের উপর বসিয়ে দেয়। এই সব দৃশ্যগুলো ছিল প্রচুর ভয়াবহ। যখন আপনারা রিয়েল মুভিটি দেখবেন তখন আপনাদের শরীরে কাঁটা দিয়ে উঠবে। রান্তিকে কোণের সাজে সাজিয়ে সেই খাটে বসানোর পরে বুড়িটি বিভিন্ন মন্ত্র পড়া শুরু করে, আর সেই জিনের আগমন করতে থাকে। হঠাৎ সেই রুমের বাতিগুলো নিভে যায়, আর চারপাশের আবহাওয়া খুবই প্রতিকূল হয়ে ওঠে। কোনো এক অদৃশ্য শক্তি হঠাৎ রান্তির ঘুমটা ওঠাতে থাকে। রান্তি বুঝে ফেলে যে সেই জিনের আগমন ঘটেছে। রান্তি ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সে কিছুই বলে না, কারণ সে তার মেয়ে নিনাকে বাঁচাতে সবকিছুই করতে প্রস্তুত। জিনটি রান্তিকে স্পর্শ করে, ধীরে ধীরে রান্তির শরীরের সাথে মিশে যায় এবং রান্তির সাথে মিলনের চেষ্টা করে, এবং পরিপূর্ণভাবে তার সাথে মিলন ঘটে। পরিপূর্ণভাবে কাজ শেষে রান্তির সারা শরীর কাঁপতে থাকে। সেই বুড়িটি তখন সেখানে আসে, আর তাকে আশ্বাস দেয় যে এখন থেকে এই জিনটি হলো তোমার স্বামী, সে তোমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে, আর তোমার মেয়ে নিনাকে একদম পরিপূর্ণভাবে সুস্থ করে তুলবে। পরের সিনে দেখা যায় রান্তির দেবরের স্ত্রী স্মৃতিকে। সে তার শাশুড়িকে বলছে, আচ্ছা রান্তি কোথায়? রান্তি গতকাল সারা রাত বাসায় ফেরেনি। এই কথা বলতে না বলতেই তাদের দরজায় কড়া নড়ে ওঠে। তারা দেখতে পায় রান্তি তার মেয়ে নিনাকে নিয়ে হাজির। তারা তো দেখে একদমই অবাক, কারণ নিনার পা একদম ঠিক হয়ে গেছিল এবং নিনা ছিল পুরোপুরি সুস্থ। তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে তার আদেও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অবস্থা দেখে তারা পুরোপুরি তাজ্জব হয়ে যায়। স্মৃতি এবং তার হাজব্যান্ড তাদের মধ্যে সমালোচনা করতে থাকে যে কিভাবে এটা সম্ভব। যাই হোক, তো নিনার দাদিমা নিনাকে পেয়ে খুবই খুশি। তার নাতনির সুস্থতা দেখে সে প্রচুর আনন্দ করছে। পরের সিনে দেখানো হয় গীতা রান্তিকে রাত্রিবেলা তার রুমে ডাকতে এসেছে, কিন্তু রান্তি সেখানে ছিল না। সে পিছে ফিরতে দেখতে পাই রান্তি তার পেছনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ রান্তির চলাফেরা হয়ে গেছিল একদম নিঃশব্দ ভূতের মতো। অর্থাৎ জিনটি রান্তির
রান্তির উপর ভর করে আছে আর রান্তির সাথে তার ছায়া হয়ে আছে। এ কারণে রান্তি এ সকল অস্বাভাবিক আচরণ করছে। আর জিনের কারণে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভয়ানক দৃশ্য উঠে আসে। সকালবেলায় স্মৃতি রান্তিকে ডাকতে থাকে তাদের মুরগির বাজারে যাবে তাই। সে দেখতে পায় রান্তি টিভির রুমে বসে টিভি দেখছে। সে রান্তিকে ডাকাডাকি করে আর বলে বাজারে যেতে, কিন্তু রান্তি কোনো উত্তর দেয় না, একদম অস্বাভাবিক আচরণ করে। স্মৃতি রান্তিকে বলে, তুমি কি আমাকে একটু সহ্য করতে পারছো না? তুমি আমার কথার কেন উত্তর দিচ্ছ না? একটু পরেই বাসার কলিং বেল বেজে ওঠে। রান্তি তার মেয়ে নিনাকে নিয়ে হাজির। স্মৃতি তো দরজা খুলে একদম অবাক হয়ে যায়, কারণ একটু আগে সে রান্তির সাথে কথা বলেছে, তার সামনেই রান্তি ছিল। তাহলে এটাকে, আর তখন সেটা কে ছিল? সে দৌড়ে সেই টিভি রুমে দেখতে আসে রান্তিকে, কিন্তু তখন সেখানে রান্তি ছিল না। সে ধরে নিয়েছিল এটা হয়তো তার মনের ভুল। গীতা আর স্মৃতি তাদের বাজারের জন্য তাদের মুরগি প্রস্তুত করছিল। স্মৃতি গীতাকে একটু আগে ঘটে যাওয়া কাহিনীটি খুলে বলে আর বলে যে রান্তির চলাফেরা তার কাছে একটু অস্বাভাবিক লাগছে না। কিন্তু গীতা বলে, আসলে এটা তোমার মনের ভুল, তুমি এখন প্রেগনেন্ট অবস্থায় মানুষের এমন একটু ভুল হয়। এই বলে তারা কথাটি উড়িয়ে দেয়। এরপর মুভির সিন যায় রাত্রে বেলায়। দেখা যায় রান্তি এবং তার মেয়ে নিনা একসাথে ঘুমিয়ে আছে, কিন্তু তাদের মাঝখানে রয়েছে সেই জিনটি, আর সেই জিনটি নিনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যেন জিনটি তার বাবা। এ সকল দৃশ্যগুলো ছিল গায়ে কাটা দেওয়ার মতো। পরের দিন সকালে দেখা যায় রান্তি বাথরুমে গোসল করছে, কিন্তু বাহির থেকে শুনে মনে হচ্ছিল সেখানে দুইজন রয়েছে। এ কারণে স্মৃতি ফোন নিয়ে সেই দরজার ফাঁকা দিয়ে একটি ভিডিও করে, আর ভিডিওতে দেখতে পাই সেখানে শুধু রান্তি রয়েছে, কিন্তু রান্তি কোনো এক অদৃশ্য শক্তির সাথে গোসল করার সময় খেলা করছে। স্মৃতি কখনোই রান্তিকে সহ্য করতে পারতো না। রান্তির উপর ছিল তার একটি রাগ। ওই রাগ থেকেই স্মৃতি রান্তির যে গোসলের দৃশ্যটা ধারণ করেছিল সেটা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। পরের দিন দেখা যায় গীতা তাদের মার্কেটে আজকে আগে গেছে। সেখানে যে গীতা আশপাশের মানুষের কানাঘোষা শুনতে পেল। সে শুনতে পেয়েছিল সবাই রান্তিকে নিয়ে কি একটা যেন সমালোচনা করছে। রান্তি আর স্মৃতিও সেখানে পৌঁছায়। রান্তি সম্পূর্ণ বিষয়টা জানার পরে তার মেজাজ খুবই খারাপ হয়ে গেছিল। সে তার কাছে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে স্মৃতিকে আঘাত করতে যায়। স্মৃতির গলা টিপে ধরে এবং তাকে সেটা দিয়ে মারতে যায়, কিন্তু আশপাশের মানুষেরা তাকে থামায় আর শান্ত করে। আসলে এটা খুবই স্বাভাবিক। কেউ যদি কারোর ইজ্জত এভাবে নষ্ট করে তাহলে এইভাবে রেগে যাওয়া একদমই স্বাভাবিক একটি ব্যাপার। রান্তি স্মৃতিকে একদম মেরেই ফেলছিল। তার ভিতরে থাকা জিনের আত্মা তাকে শক্তি প্রদান করছিল, কিন্তু হঠাৎ রান্তি তার নিজের বিবেকে ফিরে আসে আর সে দেখতে পায় সে তারই দেবরের স্ত্রীকে খুন করতে যাচ্ছিল। রান্তি হাত থেকে তার ছুরিটি ফেলে দেয় আর সেখান থেকে চলে আসে একদম তাদের বাসায়। বাসায় আসার পরে রান্তি সেই ব্যাপারটা তার শাশুড়িকে জানায়, কিন্তু তার শাশুড়ি কখনোই রান্তির পক্ষ নিত না, তাই সে স্মৃতিরই পক্ষ নেয়। সে বলে, তুমি এই ভরা বাজারের মধ্যে কেন তাকে মারতে গিয়েছিলে? রান্তি বিষয়টা শুনে আরো মন খারাপ করে আর সে একা তার ঘরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। রাত্রে দেখা যায় স্মৃতি যখন রান্নাঘরে যায় তখন সে দেখতে পায় রান্তি সেখানে কাজ করছে। সে একটি কড়াইয়ের মধ্যে একটি ব্যাঙ সিদ্ধ করছিল। ব্যাঙটি তার সামনেই রান্তি চিবিয়ে খেয়ে ফেলে। ব্যাপারটা ছিল খুবই অস্বাভাবিক আর খুবই ঘৃণার একটা দৃশ্য। স্মৃতি দেখে একদম অবাক হয়ে যায় আর তার বমি আসতে শুরু করে। আসলে এ সকল ব্যাপার ঘটছিল সেই জিনের আত্মাটি রান্তির মধ্যে থাকার কারণে। রাতের বেলা স্মৃতি যখন ঘুমাতে যায় তখন দেখতে পায় তার রুমে রান্তি এসেছে। রান্তির সাথে সে স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু রান্তি পুরোপুরি অস্বাভাবিক আচরণ করে। সে স্মৃতিকে গলা চেপে ধরে আর তার হাত দিয়ে স্মৃতির পেট ফেড়ে তার বাচ্চাটি বের করে নেয় আর সেই বাচ্চাটি তার সামনেই চিবিয়ে খায়। স্মৃতি সেখানেই মারা গিয়েছিল। এই দৃশ্যটা ছিল এই মুভির সকল ভয়ানক সিনের মধ্যে সব থেকে বেশি কুরুচিপূর্ণ। এটা ছিল খুবই ভয়ানক ব্রুটাল একটা সিন। রান্তি স্মৃতিকে মেরে তাদের বাড়ির পাশে একটি গর্তে পুঁতে ফেলে। আসলে এ সকল কাজ হচ্ছিল পুরোপুরি জিনের দ্বারা। বুড়িটি তখনই বলেছিল কেউ যদি রান্তির সাথে দুর্ব্যবহার করে তাহলে জিনটি তাকেই মেরে ফেলবে, কারণ জিনটি হলো রান্তির স্বামী। যেহেতু স্মৃতি রান্তির ক্ষতি করেছে এজন্য জিনটি স্মৃতিকে মেরে ফেলেছে। রাতের বেলা স্মৃতির হাজবেন্ড এসে দেখতে পায় স্মৃতি বাসায় নেই। সে রুমের চারপাশে খোঁজে কিন্তু স্মৃতিকে পায় না। সে ছিল খুবই টায়ার্ড, এজন্য সে আর বেশি মাথা না ঘামিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকাল হলেও যখন স্মৃতিকে কেউ দেখতে না পায় তখন সবাই ডিসকাস করতে শুরু করে যে স্মৃতি কোথায় গেল, সে কেন বাসায় নেই। সবাই মিলে স্মৃতিকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে।
কিন্তু কেউই স্মৃতিকে পায় না। রাতের বেলা গীতা তাদের বাড়ির পেছনে অস্বাভাবিক কিছু একটা দেখতে পায়, কিন্তু গীতা ব্যাপারটা বুঝতে পারে না। তো সে বাসায় ফেরার পরে দেখতে পায় নীনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে নীনাকে জিজ্ঞাসা করলে তখন সে গীতাকে বলে যে তার মা শান্তির আচরণ তার কাছে স্বাভাবিক লাগছে না, সে খুবই ভয় পাচ্ছে, এজন্য সে আজকে রাত্রে গীতার কাছে শোবে। তো গীতাও তাকে তার কোলে টেনে নেয় এবং তার সাথে ঘুমায়। পরের দিন সকালে দেখা যায় যেহেতু স্মৃতির হাজবেন্ড মোরগ খেলার মাধ্যমে জোয়ার টাকা ইনকাম করত, তাই সে অনেক মোরগ পালতো। তার বাড়ির আঙিনায় সে অনেকগুলো মোরগ ফেলেছে, কিন্তু সেই বুড়িটি রান্তিকে বলেছিল এই জিনটির জন্য তোমার প্রত্যেক সপ্তাহে একটি করে মোরগ বলিদান দিতে হবে এবং জিনের জন্য উৎসর্গ করতে হবে। তাই সে তার দেবরের মোরগের খামার থেকে একটি মোরগ চুরি করে আর মোরগটি কেটে জিনের জন্য উৎসর্গ করে। মোরগটি কেটে যেখানে রেখে এসেছিল সেখানে দেখতে পায় একজনের হাত। সে কৌতূহলবশত সেটা টান দিয়ে দেখতে পায় যে সেখানে স্মৃতির রক্তমাখা শরীর। সে ভাবতে থাকে এটা কিভাবে হলো। তখন তার মনে পড়ে যে এই কাজটি তার দ্বারাই হয়েছে, সেই স্মৃতিকে খুন করেছে, কিন্তু সে পুরোপুরি তখন জিনের কন্ট্রোলে ছিল। ব্যাপারটা বুঝতে পেরে সে খুবই ভয় পেয়েছিল এবং সাথে সাথে সে বুড়ির বাসায় চলে যায় এবং তাকে বলে যে আমার এসব কিছুই চায় না, আমাকে সবকিছু আগের মতো ঠিক করে দেন। কিন্তু সেই বুড়িটি বলে এখন আর এগুলো কিছুই সম্ভব না, এই জিনটি হলো তোমার স্বামী, এজন্য তুমি খেয়াল রাখবা কেউ যেন তোমার সাথে খারাপ ব্যবহার না করে, তোমার সাথে যেই খারাপ ব্যবহার করবে সেই জিনটি তাকেই হত্যা করবে। সেখান থেকে সিন চেঞ্জ হলে দেখা যায় স্মৃতির হাজবেন্ড রাত্রিবেলা তার মুরগির খামারে গেছে আর সেখানে যে তার মোরগগুলো কয়টা রয়েছে তা সম্পর্কে ধারণা নিচ্ছে। সেখানে সে শুনতে পায় তার বাড়ির পেছনের থেকে কার যেন একটা কান্নার আওয়াজ আসছে। সে সেখানে কৌতূহলবশত গেলে দেখতে পায় তার স্ত্রী স্মৃতিকে কে যেন হত্যা করে পুঁতে রেখেছে। এই ব্যাপারটা ছিল খুবই ভয়াবহ। সে দেখে একদম আঁতকে ওঠে। সে ভাবতে থাকে তার স্ত্রীকে এত ভয়াবহভাবে কে খুন করতে পারে। তখনই তার মনে পড়ে স্মৃতি রান্তির একটি ভিডিও ভাইরাল করেছিল। রান্তি হয়তো এই কারণেই স্মৃতিকে এইভাবে মেরে ফেলেছে। সে দৌড়ে তার বাসার মধ্যে চলে যায় আর রান্তির গলা চেপে ধরে আর রান্তিকে বলে তুমি এটা কিভাবে করতে পারলে? একটা ভিডিও ভাইরালের জন্য তুমি তাকে এভাবে মেরে ফেললে, তার বাচ্চা এবং তাকে দুজনকেই এইভাবে কিভাবে মারলে তুমি? এই দৃশ্যটা ছিল যেমন ভয়াবহ তেমনই ছিল খুবই দুঃখের। একজন মানুষ তার স্ত্রীকে এত ভয়াবহভাবে খুন করতে দেখলে এভাবেই তার স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটে আর এটাই স্বাভাবিক। পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে রান্তির মতো নরম একটা মেয়ে কিভাবে তাকে মারতে পারে। সবাই মেনে নিয়েছিল যে রান্তি তাকে মেরে ফেলেছে, কিন্তু একমাত্র গীতা ভেবেছিল এটা রান্তির কাজ না, কারণ গীতা রান্তিকে খুবই ভালোবাসতো। তার রান্তির উপর বিশ্বাস ছিল যে এ কাজটি রান্তি কখনোই করতে পারে না। রান্তিও ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারে না। সে বলতেও পারে না এটা আসলে জিনের কাজ, এটা তার কাজ নয়। আর সে তার মেয়েকে বাঁচানোর জন্য যে কালো জাদুর সহায়তা নিয়েছিল এই ব্যাপারটাও কাউকে খুলে বলতে পারে না। রান্তির মেয়ে নীনাও তাকে জিজ্ঞাসা করে মা তুমি কি তাকেই খুন করেছো? রান্তি চুপ করে থাকে। রান্তির এই চুপ করে থাকায় বুঝতে পারে যে রান্তি এই কাজটি করেছে। রান্তি কিছুই বলে না। তারা সবাই একদম নিস্তব্ধ হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় স্মৃতির হাজবেন্ড স্মৃতিকে মাটি খুঁড়ে কবর দিয়েছে। সে সেখানে কারোর একজনের পায়ের শব্দ শুনেছিল। সে আশপাশে খুঁজতে থাকে আসলে কি হয়েছে। হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে শূন্যে তুলে আছাড় মারে আর তাকে নানানভাবে বিধ্বস্ত করার চেষ্টা করে। একটু পরেই টের পায় এটা যে রান্তি। সে রান্তির এইসব কার্যকলাপে একদম অবাক হয়ে যায়। সে কিছু বুঝতে উঠে না পারার আগেই আর এক চোখ হারিয়ে ফেলে। রান্তি তাকে ধাক্কা মেরে পিছনের দিকে ফেলে দেয়। সে যখন চোখ খুলে তখন দেখতে পায় ঠিক তার মাথার উপরেই তার একটি মোরগ। মোরগটি তার আরেকটা চোখও একদম উপড়ে নেয়। এসব দৃশ্য ছিল খুবই ভয়াবহ আর খুবই ব্রুটাল একটা সিন। আসলে এসব সকল কিছুই হচ্ছিল জিনের দ্বারা। যেহেতু স্মৃতির হাজবেন্ড রান্তিকে আজকে বকা দিয়েছে, এই কারণেই জিনটি তাকে হত্যা করেছে। জিনটি কাউকে বাঁচিয়ে রাখবে না যারা রান্তির বিপক্ষে যাবে। রান্তি তার দেবরকেও মেরে ফেলে। একটু পরেই সেখানে গীতা হাজির হয়। গীতার সামনেই রান্তির দেবর পড়েছিল। তার মৃত শরীর দেখে গীতা ভয় পেয়ে ওঠে। সে রান্তির দিকে তাকাতেই রান্তি দৌড়ে বাসার মধ্যে চলে যায়। সে বুঝতে পেরেছিল এই ব্যাপারটা যে রান্তি ঘটিয়েছে, কিন্তু সে একটু
একটুও বুঝছিল না যে এসব কাজ কিভাবে রান্তি করতে পারে। রান্তি খুবই একটা শান্ত মেয়ে ছিল। রান্তি তার নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেয় আর চিৎকার করে বলতে থাকে, তোমরা কেউ আমার সাথে খারাপ ব্যবহার করো না, নয়তো তোমরা কেউই বাঁচবে না। তোমরা আমাকে কেউই প্রশ্ন করো না এ সকল খুন কিভাবে হচ্ছে। খালি আমি একটা কথাই বলবো, তোমরা কেউ আমার সাথে খারাপ ব্যবহার করো না, না হলে তোমরা সবাই মারা যাবে। পরিবারের আর মাত্র 3 জন অবশিষ্ট ছিল, রান্তির মেয়ে নীনা, গীতা এবং তার শাশুড়ি। রান্তির অবস্থা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছিল। জিনটি রান্তির পুরো শরীরকেই তার কবজায় নিয়ে নেয়। রান্তি খুবই অস্বাভাবিক আলাপ করছিল। নীনা এবং রান্তির শাশুড়ি খুবই আতঙ্কের মধ্যে ছিল। তারা ভেবে পাচ্ছিল না এই মুহূর্তে তাদের কি করা উচিত, কারণ তাদের বড় ছেলেও তাদের সাথে নেই এখন। তারা তাদের সেই পার্শ্ববর্তী প্রতিবেশীকে ডাক দেয় এবং তার মাধ্যমে রান্তির শরীরে থাকা সেই জিনটিকে একটু শান্ত করায়। এই লোকটি দোয়া দুরুদের মাধ্যমে সেই জিনটিকে কিছুটা শান্ত করতে সক্ষম হয়, কিন্তু জিনটি এতই শক্তিশালী ছিল যে লোকটি সেই জিনটিকে পুরোপুরি তাড়াতে পারছিল না। লোকটি তাদের বাসা থেকে যাওয়ার সময় তাদেরকে একটাই উপদেশ দেয় যে কেউ যেন রান্তির পাশে না যায় আর রান্তিকে না রাগায়। তার 1-2 দিন পরেই রান্তির হাজবেন্ড আবার ব্যাক করে। সে বাসায় এসে এ সকল খবর জানার পরে খুবই দুঃখিত হয় এবং কিছুটা ভেঙে পড়ে। সে জানতে পারে যে তার দেবর আর দেবরের স্ত্রীকে তারই বউ খুন করেছে। এ সকল ব্যাপারটা তার কাছে খুবই অস্বাভাবিক লাগে। সে রান্তিকে তার রুমে ডাকতে যায়, কিন্তু রান্তির দরজা খুলে না। সে বাহির দিয়ে উকি দিয়ে দেখতে পারে যে রান্তির অবস্থা খুবই খারাপ। তার বাহিরের চেহারাও অনেকটা পাল্টিয়ে গেছে, আর চেহারায় আর একটুও মানবতা অবশিষ্ট ছিল না। সেই রাত্রেবেলা রান্তির রুমের পাশে আসলে দেখতে পায় রান্তি কার সাথে যেন তার রুমে মগ্ন রয়েছে। সে বাহির থেকে উকি দিয়ে দেখতে পারে যে রান্তি কোনো এক অদৃশ্য শক্তির সাথে মিলনে লিপ্ত। সে বুঝে ফেলে যে এখানে সে জিনটি রয়েছে। হঠাৎ সেই জিনটি সেই দরজা ছিদ্রের কাছে চলে আসে। এই দৃশ্যটা ছিল খুবই একটা ভয়াবহ সিন। অনেকেই রান্তির হাজবেন্ড একদম আটকে ওঠে। রান্তিকে তারা একটি শিকল দিয়ে রুমের মধ্যে আটকে রাখে। রান্তির শাশুড়ি রান্তির মেয়ে নীনাকে দিয়ে রান্তির জন্য সেই রুমে খাবার পাঠায়। রান্তি নীনাকে বলে, কাছে আসো আর আমার শিকলটা ছাড়িয়ে দাও, কিন্তু নীনা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। দেখা যায় রান্তির হাজবেন্ড এবং গীতা ডক্টরের কাছে গেছে রান্তির এ সকল বিষয় নিয়ে কথা বলার জন্য। আর অন্যদিকে ঘরে ছিল নীনা এবং রান্তির শাশুড়ি। রান্তির শাশুড়ি যেহেতু রান্তিকে সহ্য করতে পারত না, তাই জিনটি তারও প্রতিশোধ নেয়। রান্তি সেই শিকল ভাঙি এবং তার শাশুড়িকেও খুন করে। নীনা যেহেতু ছোট মানুষ ছিল, তাই সে ব্যাপারটা দেখে খুবই আতঙ্কের মধ্যে পড়ে যায়। সে একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ে আর অপেক্ষা করছিল তার বাবার জন্য। একটু পরেই গীতা এবং রান্তির হাজবেন্ড বাসায় চলে আসে। তারা এসে দেখতে পায় তাদের মা এখন আর নেই। তাদের মাকে রান্তি খুন করে ফেলেছে। এটা দেখে তারা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। তারা পিছে ফিরতেই দেখতে পায় রান্তি তাদের পিছনেই রয়েছে। গীতাকে রান্তি সেইখান থেকে ছুঁড়ে ফেলে। গীতার পরেই পালা চলে আসে রান্তির হাজবেন্ডের। রান্তির হাজবেন্ড অনেকভাবেই প্রতিহত করার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত রান্তি তাকেও ছুঁড়ে ফেলে এবং তাকে একটি অস্ত্র দিয়ে খুন করে ফেলে। রান্তির হাজবেন্ড বলছিল, আমি তোমার হাজবেন্ড, তুমি কখনোই আমাকে খুন করতে পারো না। এখন তার রিপ্লাই আসে, তুমি এখন আর রান্তির হাজবেন্ড নেই, রান্তির হাজবেন্ড এখন আমি। আর এই কথাটি রান্তির মধ্যে থাকা সেই জিনটি বলে। বাকি থাকে আর গীতা আর রান্তির মেয়ে নীনা। তারা দুজনেই পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু রান্তি তাদেরকেও খুঁজে ফেলে। রান্তি নীনাকে মারতে গেছিল, তখন তার ভেতরে থাকা মায়ের যে শক্তি তাকে চাড়া দিয়ে ওঠে। মায়ের শক্তির কাছে যেন সবকিছুই তুচ্ছ। সে গীতা এবং নীনাকে বলে, তোমরা অনেক দূরে চলে যাও। সে বুঝতে পারে আসলে সে নিজে যদি শেষ হয় তাহলে এই জিনটিও তাদের সাথে শেষ হয়ে যাবে। তাদেরকে দূরে পাঠিয়ে দেয়। তাদেরকে দূরে পাঠিয়ে সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। সেই তাদের পুরো বাড়িটা আগুনের ঝলকানিতে দাও দাও করে জ্বলতে থাকে। আর নীনা আর গীতা সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। এলাকার সকল লোকজন বের হয়ে এসেছিল আর ভাবছিল এই বাসায় কি হয়েছে। এই দৃশ্যগুলো ছিল খুবই ইমোশনাল করে দেওয়ার মতো। একজন মা তার মেয়েকে কতটা যে ভালোবাসতে পারে তা এই সিনের মাধ্যমেই আমরা বুঝতে পারি। নীনা এবং গীতা অনেক দূরে চলে গেছিল, কিন্তু মুভি শেষে দেখা যায় রান্তির আভাস। অর্থাৎ এর মাধ্যমে বোঝানো হয়েছে যে মায়ের ভালোবাসা কখনো মরে না। সে যদি ভূত হয় তবুও নিজের সন্তানের জন্য সবসময় পাহারা দেয়। আসলে আজকের এই মুভিটিতে বোঝানো হয়েছে কালো জাদুর ভয়াবহ দিক আর একজন মায়ের ভালোবাসা কতটুকু হতে পারে তার সন্তানের জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। দেখা হবে নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে।